নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের আজকের এই বিশেষ পডকাস্ট বা আলোচনায়। আজকের বিষয় এমন একটি বিষয় যা আমাদের প্রত্যেকের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, অথচ আমরা অনেকেই এটাকে এড়িয়ে চলি। বিষয়টা হলো কিভাবে একটি মাসিক বাজেট তৈরি করবেন এবং সেটা মেনে চলবেন। বিশ্বাস করুন, আজকের এই আলোচনা আপনার পকেটের স্বাস্থ্য এবং মানসিক শান্তি দুটোই বদলে দিতে পারে। আমরা অনেকেই ভাবি বাজেট করা মানে কিপটেমি করা বা নিজের শখ পূরণ না করা, কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল। বাজেট মানে হলো আপনার টাকার উপর আপনার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, যাতে আপনি ঠিক করতে পারেন আপনার কষ্ট করে উপার্জিত টাকা কোথায় যাবে, আর মাস শেষে আপনাকে যেন ভাবতে না হয় আরে টাকাটা গেল কোথায়। আসুন, আগামী 10-12 মিনিট আমরা ধাপে ধাপে শিখব কিভাবে খুব সহজে কোনো জটিল অঙ্ক ছাড়াই একটা কার্যকরী বাজেট বানানো যায়। আপনি খাতা কলম নিয়ে বসতে পারেন অথবা জাস্ট মন দিয়ে শুনতে পারেন। প্রথমেই একটা কঠিন সত্য কথা বলি। মাসের 1 তারিখে স্যালারি বা ইনকাম আসার পর আমাদের সবার খুব ভালো লাগে, মনে হয় আমিই রাজা। কিন্তু মাসের 20-25 তারিখ আসতেই পকেটে টান পড়ে। তখন ক্রেডিট কার্ড ঘষতে হয় অথবা বন্ধুদের কাছে ধার চাইতে হয়। এই চক্রটা মাসের পর মাস চলতে থাকে। এই চক্র থেকে বেরোনোর একমাত্র উপায় হলো বাজেট। বাজেট আপনাকে বলে না যে আপনি খরচ করতে পারবেন না। বাজেট আপনাকে বলে যে আপনি কোথায় এবং কতটা খরচ করতে পারবেন, যাতে আপনি নিরাপদে থাকেন। বাজেট বানানোর প্রথম ধাপ হলো প্রস্তুতি। নিজেকে মানসিকভাবে প্রস্তুত করুন। এটা কোনো শাস্তির বিষয় নয়, এটা আপনার ভালোর জন্য। বাজেট বানানোর আগে আপনাকে একটা কাজ করতে হবে। গত 3 মাসের আপনার ব্যাংক স্টেটমেন্ট, ক্রেডিট কার্ডের বিল এবং যদি ক্যাশ খরচ করেন তার একটা আনুমানিক হিসেব বের করুন। কেন? কারণ আমরা যা ভাবি খরচ করি আর বাস্তবে যা খরচ করি তার মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকে। আপনি হয়তো ভাবছেন আপনি খাওয়া দাওয়ায় মাসে 5,000 টাকা খরচ করেন, কিন্তু স্টেটমেন্ট চেক করলে দেখবেন সেটা হয়তো 8,000 ছাড়িয়ে গেছে। তাই রিয়ালিটি চেক খুব জরুরি। এখন আসুন মূল প্রসেসে যাই। একটা বাজেট বানানোর মূলত 4টে প্রধান স্তম্ভ বা পিলার আছে। 1, ইনকাম বা আয়। 2, ফিক্সড এক্সপেন্স বা বাঁধা খরচ। 3, ভ্যারিয়েবল এক্সপেন্স বা পরিবর্তনশীল খরচ। এবং 4, সেভিংস বা সঞ্চয়। প্রথম স্তম্ভ, ইনকাম বা আয়। আপনার খাতায় বা এক্সেল শিটে প্রথমে লিখুন আপনার মোট মাসিক আয় কত। এখানে একটা ভুল অনেকে করেন, তারা গ্রস স্যালারি বা মোট বেতনটা ধরেন, কিন্তু ওটা আপনার আসল টাকা নয়। ট্যাক্স, প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি কাটার পর যেটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে, যাকে আমরা বলি নেট ইনকাম বা টেক হোম স্যালারি, ঠিক সেটাই লিখুন। আপনার যদি স্যালারি ছাড়া অন্য কোনো আয়ের উৎস থাকে, যেমন বাড়ি ভাড়া পাওয়া, টিউশন বা ফ্রিল্যান্সিং, সেগুলো যোগ করুন। তবে ফ্রিল্যান্সিং বা ব্যবসার ক্ষেত্রে গড় আয় ধরবেন। সবচেয়ে বেশি যে মাসে আয় হয়েছে সেটা ধরবেন না, বরং কমটাই ধরুন, যাতে সেফ সাইডে থাকেন। দ্বিতীয় স্তম্ভ, ফিক্সড এক্সপেন্স বা বাঁধা খরচ। এগুলো হলো সেই খরচ যা আপনাকে করতেই হবে এবং যার টাকার অঙ্কটা প্রায় প্রতি মাসে একই থাকে। যেমন বাড়ি ভাড়া বা হোম লোন ইএমআই, ইলেকট্রিসিটি বিল, গড়পড়তা, ইন্টারনেটের বিল, মোবাইলের পোস্টপেড বিল বা রিচার্জ, বাচ্চা স্কুলের ফি এবং কাজের মাসির বেতন। এগুলো হলো আপনার বেঁচে থাকার জন্য অপরিহার্য। এই খরচগুলো লিস্ট করে টাকার অঙ্কটা পাশে লিখুন। এই খরচগুলো নিয়ে খুব একটা কাটাছেঁড়া করা যায় না, তাই এগুলোকে প্রথমেই আয়ের তালিকা থেকে বাদ দিয়ে দিন, মানে ইনকাম মাইনাস ফিক্সড এক্সপেন্স। তৃতীয় স্তম্ভ, ভ্যারিয়েবল এক্সপেন্স বা পরিবর্তনশীল খরচ। এই বাজেট ফেল করে মূলত এই জায়গাটায় এসে। এগুলো হলো সেই খরচ যা দরকারি, কিন্তু টাকার অঙ্কটা মাসে মাসে বদলায়। যেমন বাজার খরচ, মুদি দোকানের বিল, যাতায়াত খরচ বা পেট্রোল, ওষুধের খরচ এবং এন্টারটেনমেন্ট বা বিনোদন। এখানেই আমাদের সবচেয়ে বেশি সতর্ক হতে হবে। মুদি বা বাজার খরচের জন্য একটা নির্দিষ্ট লিমিট সেট করুন। ধরুন আপনি ঠিক করলেন মাসে 6,000 টাকার বাজার করবেন।
চেষ্টা করুন সপ্তাহে 1500 টাকার মধ্যে বাজার শেষ করতে। সবচেয়ে বড় খলনায়ক হলো ইম্পালস বাইং বা ঝোঁকের বশে কেনাকাটা। অনলাইনে কিছু দেখলেন, ভালো লাগলো, অর্ডার করে দিলেন। অথবা অফিস থেকে ফেরার পথে রোজ রেস্টুরেন্ট থেকে খাবার আনা। এগুলোকে বাজেটে আনতে হবে। এর জন্য একটা ক্যাটাগরি রাখুন, লাইফস্টাইল বা শখ। এর মধ্যে মুভি দেখা, বাইরে খাওয়া, শপিং সব পড়বে, কিন্তু এর একটা কঠোর লিমিট থাকতে হবে। চতুর্থ স্তম্ভ, সেভিংস বা সঞ্চয় এবং ঋণ পরিশোধ। অনেকে সব খরচ করার পর যা বাঁচে সেটা সঞ্চয় করেন। ওয়ারেন বাফেট বলেছেন, খরচ করার পর যা বাঁচে তা সঞ্চয় করো, বরং সঞ্চয় করার পর যা বাঁচে তা খরচ করো। আপনার বাজেট শিটে সেভিংসকে একটা খরচ হিসেবেই দেখুন। মানে স্যালারি পাওয়ার সাথে সাথে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, হতে পারে সেটা 10% বা 20%, আলাদা একটা অ্যাকাউন্টে সরিয়ে রাখুন। এটাকে ফিউচার ফান্ড নাম দিতে পারেন। আর যদি আপনার ক্রেডিট কার্ডের লোন বা পার্সোনাল লোন থাকে, তাহলে সেটার ইএমআই তো ফিক্স খরচে যাবেই, তার বাইরেও যদি এক্সট্রা কিছু পেমেন্ট করে ঋণ দ্রুত শোধ করা যায়, সেটা বাজেটে রাখুন। এখন একটা খুব পপুলার এবং কার্যকরী মেথড নিয়ে কথা বলবো, যেটা দিয়ে আপনি খুব সহজেই বাজেট সাজাতে পারেন। একে বলা হয় 50-30-20 রুল। মার্কিন সেনেটর এলিজাবেথ ওয়ারেন এই পদ্ধতিটি জনপ্রিয় করেছিলেন। ব্যাপারটা খুব সহজ। আপনার যা ইনকাম সেটাকে 3 ভাগে ভাগ করুন। 50% যাবে আপনার নিডস বা প্রয়োজনে, মানে সেই ফিক্সড খরচগুলো, বাড়ি ভাড়া, খাওয়া, বিল, ওষুধ। আপনার টোটাল ইনকামের 50 ভাগের মধ্যে এগুলোকে আটকাতেই হবে। যদি দেখেন আপনার বেসিক খরচ 50 ভাগের বেশি হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে আপনি আপনার সাধ্যের বাইরে গিয়ে লাইফস্টাইল মেনটেন করছেন। হয়তো বাসা ভাড়াটা বেশি হয়ে যাচ্ছে, অথবা খুব দামি কোনো লোন চলছে। 30% যাবে আপনার শখে। জীবনটা তো শুধু বেঁচে থাকার জন্য নয়, উপভোগেরও। তাই নতুন জামা কেনা, নেটফ্লিক্স সাবস্ক্রিপশন, ঘুরতে যাওয়া সবই 30%-এর মধ্যে হবে। কিন্তু আপনার ইনকাম যদি 30,000 টাকা হয়, তাহলে 9,000 টাকা আপনি নিজের খুশি মতো খরচ করতে পারেন, কিন্তু সাবধান, এর বেশি নয়। বাকি 20% হলো সেভিংস বা সঞ্চয় এবং ঋণ শোধ। আপনার ইমার্জেন্সি ফান্ড তৈরি করা, রিটায়ারমেন্টের জন্য জমানো বা ক্রেডিট কার্ডের বকেয়া মেটানো, সব এই 20%-এর কাজ। এখন বাজেট বানালেই তো হলো না, সেটা মেনে চলাটাই আসল চ্যালেঞ্জ। এখানেই আমরা ভুল করি। মাসের শুরুতে খুব উৎসাহ নিয়ে বাজেট বানাই, কিন্তু 10 তারিখের পর আর খাতার দিকে তাকাই না। এর সমাধানের জন্য কিছু টিপস দিচ্ছি। টিপস নম্বর 1, ট্র্যাকিং। আপনি সারাদিনে যা খরচ করছেন তা দিন শেষে বা সাথে সাথে নোট করুন। এখন তো স্মার্টফোনের যুগ, মোবাইলে প্রচুর ফ্রি অ্যাপ আছে যেখানে খরচ লিখলে অটোমেটিক চার্ট তৈরি হয়ে যায়। আপনি যদি অ্যাপ পছন্দ না করেন, মোবাইলের নোট প্যাড ব্যবহার করুন। তাও না হলে পকেটে একটা ছোট ডায়েরি রাখুন। রাতে ঘুমানোর আগে 2 মিনিট সময় দিন সারাদিনের খরচ লিখতে। বিশ্বাস করুন, যখন আপনি নিজের হাতে লিখবেন যে আজ 500 টাকা ফালতু খরচ হয়েছে, আপনার মস্তিষ্ক আপনাকে সিগন্যাল দেবে পরের দিন সতর্ক হবার জন্য। টিপস নম্বর 2, খাম পদ্ধতি বা এনভেলপ সিস্টেম। যারা ক্রেডিট কার্ড বা অনলাইনে বেশি খরচ করে ফেলেন, তাদের জন্য এটা খুব ভালো। আপনার ভ্যারিয়েবল খরচগুলোর জন্য, যেমন মুদি বাজার, হাত খরচ, বিনোদন, আলাদা আলাদা খাম বা এনভেলপ তৈরি করুন। মাসের শুরুতে ক্যাশ টাকা তুলে ওই খামগুলোয় বরাদ্দ টাকা ভরে রাখুন। ধরুন বাইরে খাওয়ার জন্য খামে রাখলেন 2000 টাকা। যখন ওই খামের টাকা শেষ, তখন ওই মাসে আর বাইরে খাওয়া যাবে না, কার্ড সোয়াইপ করা যাবে না। ফিজিক্যাল ক্যাশ পকেট থেকে বেরিয়ে যেতে দেখলে গায়ে লাগে, কার্ডে সেটা বোঝা যায় না। টিপস নম্বর 3, বার্ষিক খরচের জন্য মাসিক প্রস্তুতি। কিছু খরচ আছে যা প্রতি মাসে হয় না, বছরে একবার হয়। যেমন গাড়ির ইন্স্যুরেন্স, পুজোর শপিং বা অ্যানিভার্সারি গিফট। আমরা প্রায় এগুলো বাজেটে ধরি না, আর যখন সময় আসে তখন পকেটে চাপ পড়ে। এর সমাধান হলো সিঙ্কিং ফান্ড। ধরুন পুজোর সময় আপনি 12,000 টাকা খরচ করবেন, তাহলে আপনাকে জানুয়ারি মাস থেকেই প্রতি মাসে 1,000 টাকা করে আলাদা করে জমাতে হবে। এটাকে বাজেটের মধ্যে অন্যান্য ক্যাটাগরিতে রাখুন। তাহলে পুজোর সময় বোনাসের টাকার দিকে তাকিয়ে থাকতে হবে না। টিপ নম্বর 4, নো স্পেন্ড ডে চ্যালেঞ্জ। মাসে অন্তত এমন কিছু দিন ঠিক করুন যেদিন আপনি 1 টাকাও খরচ করবেন না, অবশ্য যাতায়াত বা অতি জরুরি ছাড়া।
ধরুন প্রতি মঙ্গলবার আপনার নো স্পেন্ড ডে। ওই দিন কফি কিনবেন না, অনলাইন শপিং দেখবেন না, বাড়ি থেকে খাবার নিয়ে বেরোবেন। এটা একটা খেলার মতো, যা আপনার ইচ্ছাশক্তি বাড়াবে এবং পকেট বাঁচাবে। বাজেট তৈরির সময় একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, এমার্জেন্সি ফান্ড। জীবন অনিশ্চিত, হঠাৎ অসুখ হতে পারে, ল্যাপটপ খারাপ হতে পারে, বা চাকরি নিয়ে সমস্যা হতে পারে। বাজেটের সেভিংস পার্ট থেকে একটা অংশ আলাদা করে জমান, যতক্ষণ না আপনার হাতে অন্তত 3 থেকে 6 মাসের সংসার চালানোর মতো টাকা জমছে। এই টাকাটা কিন্তু শেয়ার মার্কেটে বা ফিক্সড ডিপোজিটে আটকে রাখবেন না, সেভিংস অ্যাকাউন্টে বা লিকুইড ফান্ডে রাখবেন, যাতে বিপদের সাথে সাথে তোলা যায়। এখন প্রশ্ন হলো, বাজেট কি খুব কড়কড়ি হতে হবে? একদম না। বাজেটে নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি রাখুন। ধরুন 1 মাসে আপনার ইলেকট্রিক বিল কম এসছে 500 টাকা। আপনি সেই 500 টাকাটা দিয়ে একটা ভালো বই কিনতে পারেন বা আইসক্রিম খেতে পারেন।